ভোট মানেই হাওয়ার খেলা, অঙ্কের লড়াই, আর ভোট মানেই পথে আমরা। বর্তমানের হিসেব ঘেঁটে ভবিষ্যৎকে বোঝার চেষ্টা। ভোটের ঢাকে কাঠি বললেই রাস্তায় নেমে পড়ি আমরা। এবারও ভোটারের মন বুঝতে জেলায় জেলায় আমি বিশ্ব মজুমদার, আমার সঙ্গে দেখুন ভোটের ভবিষ্যৎ। গোটা রাজ্যে ভোটের ভবিষ্যৎ কি তা বুঝতে আমি এসেছি কোচবিহারে। কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরের সামনে থেকে আমি শুরু করছি মানুষের মন বুঝতে। কি চাইছেন কোচবিহারের মানুষ? এমনিতে বাংলার রাজনীতি বছর ভরই উত্তপ্ত থাকে, আর কোচবিহারের রাজনীতি সব সময় গরম। কখনো তৃণমূল বনাম বিজেপি, কখনো তৃণমূল বনাম তৃণমূল। বাংলার মাটি বৈচিত্র্যের মাটি, বাংলার রাজনীতিও বৈচিত্র্যের। কোচবিহারও তার ব্যতিক্রম নয়। কোথাও ফ্যাক্টর হয়ে ওঠে ধর্ম, কোথাও ফ্যাক্টর হন স্থানীয় নেতারা, আবার কোথাও ফ্যাক্টর হয়ে ওঠে জাতপাত। কোচবিহারও রাজনীতির নানা রং দেখেছে, নানা পাটিগণিতের অঙ্ক দেখেছে। যখন ভোট আসে মনে হতো এই নেতাকে কেউ হারাতে পারবেন না। ভোটের পর দেখা গেল তিনি হালে পানি পেলেন না। বৈচিত্র্যের এরই নাম কোচবিহার। এককালে কমল গুহর মতো দাপুটে নেতাকে দেখেছে কোচবিহার। এখন কোচবিহারের রাজনীতিতে দাপট রয়েছে কমল গুহর পুত্র উদয়ন গুহ, নিশীথ প্রামাণিক, পরেশ অধিকারীর মতো নেতাদের। এবারের ভোটে কোচবিহারের মেন ইস্যু কি? এসআইআর, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, নাকি নতুন কোনো সমীকরণ? এসআইআর তো বিজেপির পক্ষে বুমেরাং। এসআইআর করে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, কত লোকের রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। এতে এই লোকগুলো ক্ষুব্ধ হচ্ছে। এটা তো আটকে রাখা যাবে না। কিছু লোককে তো ছাড় দিতেই হবে, এবং যত লোক ছাড় পাবে তার 1% ভোটও বিজেপি পাবে না। এসআইআরের কি প্রভাব এবারে কোচবিহারে পড়বে? বর্ডার অধ্যুষিত এলাকা, আপনারা জানেন, চারিদিকে প্রায় বর্ডার দিয়ে ঘেরা। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যেমন এই ঘোষ ভোটারের একটা বারবারন্ত ছিল, পাশাপাশি কিছু আনম্যাপ ভোটার যারা এসে কোনোভাবে বাংলাদেশ থেকে এসে এখানে ভোটার তালিকায় নাম ভুক্ত করে আবার বাংলাদেশে চলে যায়, আবার ভোটের সময় এসে ভোট দিয়ে চলে যায়। এই যে পার্টিকুলার এই ভোটারটা, এটাকে কিন্তু আইডেন্টিফাই যতটা বেশি করা যাচ্ছে ততটা বেশি কিন্তু আসল ভোটার যারা, তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার, এবং তারা যে ভোটাধিকার প্রয়োগ করছে সেই ভোটটা কিন্তু কাজে লাগছে। এককালে ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি ছিল এই কোচবিহার। পরিবর্তনের পর কোচবিহারও ফুটেছিল ঘাসফুল। 2016 বিধানসভা ভোটে কোচবিহারের 9টি আসনের মধ্যে 8টিতে জিতেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু আবার পরিবর্তন ঘটে 2019 সালে। 2019-এ উত্থান হয় পদ্মের, এবং লোকসভায় জেতেন নিশীথ প্রামাণিক, এবং জেতা শুধু নয়, দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পায় কোচবিহার। 2019-এর এই বিজেপির এই হাওয়া 2021-এও কিন্তু বজায় ছিল। 2021-এ 9টির মধ্যে 7টি আসন পায় বিজেপি, 2টি আসন পায় তৃণমূল।
কিন্তু 24-এ আবার রাজনীতির ট্র্যাক বদল করে কোচবিহারবাসী। 24-এ নিশীথ প্রামাণিক হেরে যান জগদীশ বসুনিয়ার কাছে এবং 2024-এর লোকসভার ফলাফল বলছে যে এই কোচবিহারে 5টিতে এগিয়ে তৃণমূল, 4টিতে এগিয়ে বিজেপি। কিন্তু এই ট্র্যাক কি বজায় থাকবে নাকি আবার পরিবর্তন হবে কোচবিহারে? যে 5টা আসনে আমরা লোকসভা নির্বাচনে বিধানসভা সেগমেন্টগুলোতে জয়ী হয়েছিলাম কুচবিহারে, তার থেকে বেশি পাবেন, তার থেকে একটা হলেও বেশি হবে। সারা বাংলা জুড়ে যেভাবে একটা পরিবর্তনের মহল তৈরি হয়েছে, আমার মনে হয় কুচবিহারও তার বাইরে নয়। বাংলাদেশের বিপরীত পরিস্থিতির সময় এখানকার সনাতনীরা যা প্রত্যক্ষ করেছে, তাতে গিয়ে হিন্দু ভোট, সনাতনী ভোট অনেকটাই একত্রিত হয়েছে, শক্তিশালী হয়েছে। সব মিলে বলা যেতে পারে এবারের পরিস্থিতি 2021-এর থেকে অনেক বেটার। প্রথমে যদি তাকাই শাসক শিবিরের দিকে, তাহলে এই জেলায় শাসক শিবিরের সব থেকে বড় মুখ উদয়ন গুহ। কমল গুহর ছেলে, অত্যন্ত দাপুটে, বল মাটিতে পড়ার আগেই সপাটে ব্যাট চালিয়ে দেয়। গত লোকসভা ভোটে আমাকে উদয়ন গুহ বলেছিলেন যে এবারে যদি কোচবিহার জিততে না পারি জীবদ্দশায় আর পারবো না। লোকসভা ভোটে হেরে গিয়েছিলেন নিশীথ প্রামাণিক। নিশীথের তখন প্রবল প্রতাপ। এমনটা শোনা যাচ্ছে নিশীথ প্রামাণিক নাকি এবার দিনহাটা থেকে ভোটে লড়তে চাননি। তিনি কি উদয়ন গুহের সাথে সরাসরি লড়াই এড়াতে চাইছেন? এটা আমি জানি না, তবে অনেক প্রশ্নের মুখোমুখি হয়তো ওকে হতে হতো, সেই অপ্রিয় প্রশ্নগুলোর মুখোমুখি হতে চাইছে না। কিন্তু মানুষ এটাই বলবে যে ভয়ে দিনহাটা ছেড়ে চলে যাবে। উদাহরণ, গত কয়েক বছর দেখা গিয়েছে ভোট এলেই কোচবিহার উত্তপ্ত হয়ে ওঠে। রাজ্যের অন্যান্য অংশে অত গন্ডগোল ঝামেলা হয় না, কোচবিহারে সব থেকে বেশি হয়। এটা কেন? 24 সালের লোকসভা নির্বাচনের পর, ফলাফল ঘোষণা হওয়ার পর দিনহাটার লোক কিন্তু আর বোমার আওয়াজ পায়নি। তাহলে কি প্রমাণ হচ্ছে? আপনি নিশীথকে দায়ী করছেন? আমি বললাম যে তারপরে পাইনি, আমি কাউকে দায়ী করছি না। তাহলে কি প্রমাণ হয়? অনেকে বলছেন সেরকম কোনো পরিস্থিতি তৈরি হলে উদয়ন গুহ আবার জাসি বদল করবে। অন্তত পক্ষে যে বিজেপিতে যাব না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। রবীন্দ্রনাথ ঘোষ তৃণমূলের বর্ষিয়ান নেতা, একসময় নাটাবাড়ির বিধায়ক ছিলেন, রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীও ছিলেন। তার রাজনৈতিক ভাগ্যের আকাশে কালো মেঘ দেখা দিয়েছে। গত ভোটে কোচবিহার পুরসভা এলাকায় একদমই ভালো ফল করেনি তৃণমূল কংগ্রেস। পুরসভার চেয়ারম্যান ছিলেন রবি ঘোষ, তাকে সরতে বলা হয়েছিল। দীর্ঘ টালবাহানার পর রবি ঘোষ সরেছিলেন। এবারে টিকিট পাননি রবি ঘোষ। দীর্ঘদিনের রাজনীতিক, সুতরাং তার এই টিকিট না পাওয়া নাটাবাড়ি এবং কোচবিহার দক্ষিণ কেন্দ্রে কতটা প্রভাব ফেলে সেটাও কিন্তু মাপছে তৃণমূল কংগ্রেস। এটা তো তৃণমূল কংগ্রেসের একটা দলীয় সংস্কৃতি। তাদের দলকে যারা তৈরি করেছে, তিল তিল করে তৈরি করেছে, দলের যারা স্তম্ভ, দলের যারা পিলার, সেই পিলারগুলোকে তারা এক এক করে ভেঙে ফেলছে। রবিবাবুদের মতন লোকেরা তারা কি কঠোর পরিশ্রম করেছেন। এই বাম আমলে তার মেয়ের পেটে যখন কলেজ চলছিল, সেই চলাকালীন তার মেয়ের পেটে ছুরিকাঘাত করা হয় এবং মৃত্যুর মুখ থেকে তার মেয়ে ফিরে এসছে। তার পরবর্তী সময় তিনি রাজনীতি করেছেন, তার ভালো ব্যবসা ছিল, তিনি জড়িবুটির ব্যবসা করতেন, তো সেটা ছেড়েও তিনি দলের পিছনে সময় দিয়েছেন। আজকে দল যদি তাকে এই পুরস্কার দেয়, তাহলে বুঝতে হবে তৃণমূল কংগ্রেস বরিষ্ঠ নেতৃত্বদের জন্য কতখানি ভাবেন। উদয়ন গুহর লাখ ভালো, বা ইলেকশনে উনি জিতে গেছে। যদি আমি সিটটা না ছাড়তাম কি হতো তাহলে? ঘরোয়ায় লড়াই এবারের ভোটে তৃণমূলকে কতটা ভোগাবে? আমি একটা উদাহরণ দিয়ে বলছি। কোনো একটা কারো হয়তো ঠিক
মতের অমিল থাকতে পারে। আপনার জেলা সভাপতি, জেলা সভাপতির সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আমি জানি না ও যদি আমার অ্যাবসেন্সে সাংবাদিকদের কিছু বলে থাকে তাহলে আলাদা ব্যাপার, বাট আমি মনে করি যে জেলা সভাপতির সাথে আমার সম্পর্কটা ভালো। এই যে যদি কারোর সাথে কারো খারাপ কিছু থাকে বা যেটাকে বলা যায় যে হিচকি টানাটানি যদি কারো থাকে, নিচু তলায় কিন্তু কোনো দাদার কোনো প্রভাব নেই এই ব্যাপারে। এই জেলায় শাসক দলের নিজস্ব সমীকরণ রয়েছে, স্রোত, পাল্টা স্রোত রয়েছে। অভিজিৎ দেবভৌমিক অর্থাৎ হিপির উত্থান বহু প্রতিষ্ঠিত নেতার অঙ্ক খেটে দিয়েছে। এই রাজনৈতিক সমীকরণ এবারের ভোটে কতটা প্রভাব ফেলে সেটা কিন্তু দেখার। তৃতীয় নাম পরেশ অধিকারী, মেখলিগঞ্জের বিধায়ক, একসময় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছিলেন। অভিযোগ, তিনি তার মেয়েকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছিলেন এবং তার নাম জড়িয়েছিল নিয়োগ দুর্নীতিতে। এই বিতর্কের জেরে তাকে সরিয়ে দেওয়া হয় শিক্ষা প্রতিমন্ত্রীর পদ থেকে। এত বিতর্ক সত্ত্বেও মেখলিগঞ্জের খবর বলছে এখনো পায়ের তলায় যথেষ্ট জমি রয়েছে পরেশ অধিকারী। 2019 সালে পরেশ তৃণমূলে এসেছিলেন ফরওয়ার্ড ব্লক থেকে। এর আগে বাম আমলে তিনি খাদ্যমন্ত্রী ছিলেন। সুতরাং পরেশ অধিকারীর উপরেই কিন্তু মেখলিগঞ্জে ভরসা রাখছে তৃণমূল। চতুর্থ নাম নিশীথ প্রামাণিক। 2019 সালে প্রথমবার লোকসভায় দাঁড়িয়ে কোচবিহার থেকে বিজেপির সাংসদ, আর প্রথমবারই একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 19-এর পর 2024-এ তিনি হেরে গেলেন। উল্কার গতিতে উত্থান, একই গতিতে পতন। একসময় শাহের ডেপুটির সামনে, এবারে অস্তিত্ব রক্ষার লড়াই। নিশীথ কি পারবেন পুরনো দাপট ফিরে পেতে? প্রচুর রাজবংশী ভোটও তো বাদ গেছে, সেগুলো তো আপনাদের ভোট। দেখুন, আমরা আগেও বলেছি একটা রাজবংশী ভোটও বাদ যাবে না, একটা হিন্দু ভোটও বাদ যাবে না। নিশ্চিতভাবে তার জন্য প্রাবধান আছে। সেই ফর্ম সাবমিট করলে পরেই তাদের কিন্তু আবার যে ভোটার তালিকার অন্তর্ভুক্ত নাম অন্তর্ভুক্ত হওয়া সেটা কিন্তু হয়ে যাবে। গত কয়েক বছর ধরে দেখা গিয়েছে ভোট এলেই কোচবিহার উত্তপ্ত হয়ে ওঠে। গত লোকসভা ভোটে তো মুর্শিদাবাদের থেকে বেশি অশান্তি কোচবিহারে হয়েছে, এটা কেন? বাম জমানায় যে সমস্ত জায়গায় সিপিএম এর রাজত্ব ছিল, সিপিএম সিট পেত, সেই জায়গাগুলোতে সংঘর্ষ কম হতো। কিন্তু তাদের শরিকি দল যেখানে ফরওয়ার্ড ব্লক ছিল এখানে, শরিকি দল যেখানে থাকতো সেই জায়গাগুলো কিন্তু সবসময় সংঘর্ষ হতো। স্বাভাবিকভাবেই রাজ্যে সরকারে থাকতো সিপিআইএম, বামফ্রন্ট, অথচ এখানে সবসময় ফরওয়ার্ড ব্লকের সঙ্গে সিপিএম এর সংঘর্ষ হতো। কোথাও না কোথাও সেই লোকগুলোই স্যাচুরেটেড হয়ে কোথাও গিয়ে তৃণমূল, কোথাও গিয়ে বিজেপি, সবখানে ছড়িয়ে গেছে। আপনি এই যে নির্বাচনটা হেরেছেন, এটা কতটা তৃণমূলের কাছে, কতটা উদয়নের কাছে? কারণ উদয়নের হাত থেকে তৃণমূল কিন্তু বড় দিক পেয়েছি। আমার কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো রকম লড়াই নেই। উদয়ন গুহ একজন ব্যক্তি, তার বিরুদ্ধে আমার কোনো লড়াই নেই। আমার লড়াইটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে। শোনা যাচ্ছে এবারে দিনহাটা সিটে আপনি নিজেই লড়তে চাননি। এটা দল ডিসাইড করে এবং সম্পূর্ণভাবেই আমরা দলের যা সিদ্ধান্ত সেটাই সেই সিদ্ধান্তই মেনে নিই। নির্বাচনে লড়া বা না লড়া সেটা আমাদের কিন্তু একেবারে দলীয়ভাবে সেন্ট্রালাইজডভাবে দিল্লি থেকে সেটা সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত বিভিন্ন অ্যানালাইজ, বিভিন্ন স্ট্র্যাটেজি সব কিছুকে দেখেই বিষয়গুলোকে স্থির করা হয়। অ্যানালিসিস, সেই স্ট্র্যাটেজি করেই কি আপনি এবার মাথা ভাঙায়? না, দেখুন, এরকম কোনো বিষয় নেই। দল যেখানে দেবে, দল যদি কালকে বলে আমাকে যে কোনো কর্মীর বাড়ির সামনে পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকতে, সেটাতেও আমার কোনো আপত্তি নেই। সময়ের খবর নাকি হাওয়ায় পাওয়া যায়, সুসময়ের খবর হাওয়ায় পাওয়া যায়, আবার দুঃসময়ের খবরও ভেসে আসে হাওয়াতে। কার সময় ভালো, কার সময় খারাপ, কে মধ্য গগনে আর কার সূর্য হেলে পড়েছে পশ্চিমে, সে খবরও ভেসে আসে হাওয়াতে।
আমার